নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজকে আলোচনা করব ওভারঅল একটা পোর্টফোলিও কীভাবে তৈরি করা যায় সেই নিয়ে। তো আমি পোর্টফোলিও তৈরি করার সময় ওভারঅল পোর্টফোলিও কথাটা কেন বললাম, এটা আপনার প্রশ্ন মনে হতেই পারে। আমার কাছে সাধারণত যারা পোর্টফোলিও তৈরি করার ব্যাপারে আলোচনা করেন বা সাজেশন নেওয়ার কথা ভাবেন বা সাজেশন নেন, তারা কিন্তু দু ধরনে বিভক্ত। এক ধরনের হচ্ছে যারা পোর্টফোলিও বলতে একটা ওভারঅল মানি ম্যানেজমেন্টকে বোঝান, অর্থাৎ তার মধ্যে একটা ব্যাংকের এফডিও থাকছে, পোস্ট অফিসের একটা এনএসসিও থাকছে, বা পোস্ট অফিসের কোনো একটা স্কিমে সেখানেও তিনি টাকা রাখছেন, কিছুটা মিউচুয়াল ফান্ড, এসআইপি এইসব জায়গায় ইনভেস্ট করছেন, এবং তার কিছুটা পোর্শন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, এরকম একটা জায়গায়। এবং আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা পোর্টফোলিও বলতে আমার কাছ থেকে মেনলি স্টক সাজেশন চান, অর্থাৎ তারা চান যে লম্বা সময়ের জন্য কিছু স্টকের নাম আমি বলি, সেই স্টকগুলোতে তারা রেগুলারলি ইনভেস্টমেন্ট করতে থাকবেন এবং সেখান থেকে একটা রিটার্নের আশা করছেন, একটা রিটার্ন টার্গেট রাখছেন। তবে এক্ষেত্রে বলে রাখি, মানি ম্যানেজমেন্ট নিয়ে যারা পোর্টফোলিও তৈরি করছেন, অর্থাৎ যাদের পোর্টফোলিওর মধ্যে একটা ওভারঅল মানি ম্যানেজমেন্টের একটা বিষয় রয়েছে, তারা কিন্তু প্রফিটেবিলিটির জায়গায় এগিয়ে থাকবেন, তাদের রিস্কটাও কিন্তু কম হবে। তার মানে কি, মানি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সমস্ত বিষয়টাই আসবে। এবং যারা শুধুমাত্র শেয়ার মার্কেটে কিছু স্টকের নাম ধরে পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু শেয়ার মার্কেটটার জন্য ঠিক আছে, কিন্তু ওভারঅল পোর্টফোলিও তৈরি করা তাদের হচ্ছে না। তো আজকে আমি আলোচনা করব সেই বিষয়টাকে নিয়ে, যে একটা ওভারঅল পোর্টফোলিও কীভাবে তৈরি করা যায় বা তার অ্যালোকেশন কেমন হতে পারে। এবার বলে রাখি পোর্টফোলিও তৈরি করার কিছু বৈশিষ্ট্য। একটা সাকসেসফুল পোর্টফোলিও হচ্ছে একটা সাকসেসফুল মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যে আয় করছেন তারপর যেটা খরচ করছেন, তার খরচ করার পর যেটুকু রয়েছে সেইটুকুকে ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে ম্যানেজ করা। এটা আপনি নিজেও করতে পারেন বা আপনি এটা করার জন্য কারোর সাহায্য নিতে পারেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে বেশি জনের নয়, তবে 4-5 জনের পোর্টফোলিও এরকম তৈরি করেছি, যাদেরকে আমি পোর্টফোলিও প্রোভাইড করেছি অলরেডি। তো এই পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে কি, আপনি কোন ধরনের কাজের সাথে যুক্ত, আপনার আয় কতটা, আপনার আয়ের উপর ব্যালেন্স করেই কিন্তু তৈরি হবে আপনার পোর্টফোলিও। আপনি আপনার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার কিনা, অর্থাৎ আপনার ফ্যামিলিটা আপনার আর্নিংয়ের উপর ডিপেন্ডেবল কিনা, রিস্ক কতটা নিতে চান এবং ভবিষ্যতের প্ল্যানিংটা কী, আপনি কতটা রিস্ক নিতে চান। আপনি হয়তো একমাত্র আর্নিং মেম্বার, সেক্ষেত্রে আপনার রিস্ক কিন্তু বেশি নেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে লস খুব বেশি হয়ে গেলে বা আপনি ফাইন্যান্সিয়াল যদি সমস্যার মধ্যে পড়েন, ক্রাইসিসের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনার পুরো ফ্যামিলিটাই একটা ক্রাইসিসে পড়ে যাবে। তাহলে আপনাকে সেই জায়গায় একটা মডারেট, একটা স্বাভাবিক পোর্টফোলিও রাখতে হবে। এবং আপনার পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে অতীতের কোনো বা আগের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা আছে কি না, এবং তার উপর ডিপেন্ড করবে আপনার পোর্টফোলিও তৈরি করাটা। এবং তারপর আরেকটা বিষয়, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার বয়সটা এই মুহূর্তে কোন জায়গায়। আপনি যদি 27 থেকে 30-এর মধ্যে হন, তাহলে আপনার পোর্টফোলিও একরকম হবে। আপনি যদি 30 থেকে 45-এর মধ্যে হন, আপনার পোর্টফোলিও একরকম হবে। আপনি যদি 45 থেকে 60 বা 60+ হন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা একদম অন্যরকম হবে। পোর্টফোলিওকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কনজারভেটিভ পোর্টফোলিও, অর্থাৎ লো রিস্কের পোর্টফোলিও, মডারেট পোর্টফোলিও বা মিডিয়াম রিস্ক পোর্টফোলিও, বা গ্রোথ পোর্টফোলিও বা হাই রিস্ক পোর্টফোলিও। এইবার এই 3টি ভাগের পোর্টফোলিওতে প্রতিটি ভাগে অ্যালোকেশন বা ডিস্ট্রিবিউশনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিকুইড ফান্ডস অ্যালোকেশন, একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট অ্যালোকেশন, আর একটা হচ্ছে মডার্ন ডে ইনভেস্টমেন্ট। এবার দেখে নেব এই লিকুইড ফান্ড যে অ্যালোকেশন সেটা কি। তো লিকুইড ফান্ড অ্যালোকেশন বলতে ব্যাংক এফডি, পোস্ট অফিসের পিপিএফ, পোস্ট অফিসের কেভিপি, পোস্ট অফিস এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং হেলথ ইন্স্যুরেন্স এবং আরও অনেক কিছু, যেগুলো থেকে আপনি রিটার্নটা গ্যারেন্টি পাবেন, সেগুলোকে কিন্তু লিকুইড ফান্ডস হিসাবে আপনার অ্যালোকেশনে রাখা হয়েছে। হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট লিকুইড ফান্ডসের মধ্যে, কারণ কোনো রকম হেলথ চ্যালেঞ্জ বা হেলথ জনিত কোনো সমস্যা ফ্যামিলি মেম্বার্স বা আপনার নিজের মধ্যে এলে সেই ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে
ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট দেবে, খুব ভালো একটা সাপোর্ট দেবে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাংকের এফডি বা পোস্ট অফিস থেকে কোনো সেভিংস স্কিম থেকে বা কোনো ফিক্সড ডিপোজিট জায়গা থেকে টাকা ছাড়িয়ে হেলথ চেক আপ করানোর থেকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থেকেই কিন্তু চেক আপ করানোটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো। দ্বিতীয় আসছে মডার্ন ডে ইনভেস্টমেন্ট। এটাকে মডার্ন ডে ইনভেস্টমেন্ট নাম দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এখানে যে ইনভেস্টমেন্ট প্রসেসগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের মতো দেশে সেগুলো কিন্তু হয়তো বিগত এই 10 বছর ধরে হয়তো তার পপুলারিটি বা জনপ্রিয়তাটা বেড়েছে, তাই এটাকে মডার্ন ডে ইনভেস্টমেন্টে ভাবা হয়েছে। এখনও কিন্তু অনেকে ভাবেন যে মডার্ন ডে একটা মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে ইনভেস্ট করবো না। যেহেতু বর্তমানে ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেকটা কমে গেছে বলে হয়তো মিউচুয়াল ফান্ড বা এসআইপির ক্ষেত্রে অনেকে হয়তো একটু ঝুঁকি নিচ্ছে। তো মডার্ন ডে ইনভেস্টমেন্টের মধ্যে কী করবে? মিউচুয়াল ফান্ড করবে, এসআইপিও আসবে, বন্ডস আসবে, যে কোনো বন্ডস আপনি কিনতে পারেন, সরকারি বন্ডস কিনতে পারেন, আপনি গোল্ড বন্ডস কিনতে পারেন, বিভিন্ন বন্ডস আছে। সেগুলো নিয়ে আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো ডিটেলস আলোচনা দরকার হয় বা কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন বা পার্সোনালি আমাকে টেলিগ্রাম চ্যানেলে বা আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করেও আমাকে জানাতে পারেন বা আমাকে মেলও করতে পারেন। তো কারেন্সিজ আসবে, আগেই বললাম, গোল্ড বন্ডও হতে পারে, ইনফ্যাক্ট গোল্ডেও ইনভেস্ট করা যায়, অর্থাৎ গোল্ড কেনাটাও কিন্তু এক ধরনের ইনভেস্টের মধ্যে পড়ে। যদিও শেষে একটা কথা যখন লেখা আছে যে পার্সোনাল সেভিংস বা আপনার কোনো লাইবিলিটিস বা লোন নিয়ে থাকলে সেগুলো কিন্তু এই পোর্টফোলিওর মধ্যে এই মুহূর্তে রাখা হয়নি। সেগুলো আপনি যদি যখন পার্সোনাল পোর্টফোলিও তৈরি করাবেন তখন কিন্তু আপনাকে সেটা মেনশন করতে হবে। আমি অলরেডি যাদেরকে পোর্টফোলিও প্রোভাইড করেছি তাদেরকে যে পোর্টফোলিওটা যেভাবে প্রোভাইড করেছি আমি আপনাদের সামনে পোর্টফোলিওর আলোচনাটা সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করছি। এবং আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। এই জায়গাটার অ্যালোকেশনটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে আপনি কতটা রিস্ক টেকিং অ্যাবিলিটি আপনার কতটা, এবং শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার নলেজ কতটা, তার উপর আপনি রিস্ক নেবেন এবং তার উপর আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা করবেন। এবং শেয়ার মার্কেট সম্বন্ধীয় যে কোনো আপডেট বা তথ্য বা প্রতিদিনের শেয়ার মার্কেটে কী হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। তাহলে আপনি অ্যাটলিস্ট সারাদিনের হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় ব্যয় করলে ইউটিউবে আপনি শেয়ার মার্কেটের যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন। এরপর আসি তাহলে এই একটা পোর্টফোলিওতে যে 3টে পার্টে ইনভেস্টমেন্টটা কী প্রসেসে হবে এবং তার সাইকোলজিক্যাল জায়গাটা কোন জায়গায়। দেখুন, প্রথমে এসেছি কনজারভেটিভ পোর্টফোলিও। এজ লিমিট বলা আছে 40+, অর্থাৎ যাদের এজটা 40+ হয়ে গেছে, 40 পেরিয়ে গেছে, তারা কিন্তু কনজারভেটিভ পোর্টফোলিওর কথা ভাবতে পারেন। হ্যাঁ, আপনার যদি এজটা 25 হয় তাহলে কি আপনি ভাবতে কোনো কারণেই পারবেন না? তা নয়, আপনি ভাবতেই পারেন। সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে আপনার এজটা হয়তো 25-30, কিন্তু তাও আপনি কনজারভেটিভ বা লো রিস্ক পোর্টফোলিও একটা তৈরি করতে চান। সেক্ষেত্রে আপনার অ্যালোকেশনটা কেমন হবে? লিকুইড ফান্ডের আগের আলোচনা করলাম। লিকুইড ফান্ডস কি? লিকুইড ফান্ডে আপনার অ্যালোকেশন হবে 40%। স্টক মার্কেটের ক্ষেত্রে আপনার অ্যালোকেশন হবে কম বেশি 30%, 5% এদিকে ওদিকে হতেও পারে। মিউচুয়াল ফান্ড মডার্ন ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার অ্যালোকেশনটা হবে 30%। আগেই কিন্তু আলোচনা করেছি যে এই 3টে পার্টে কোন কোন বিষয়গুলো রয়েছে। এবার আসছি মডারেট পোর্টফোলিও, অর্থাৎ যাদের এজটা ধরুন 45+ পেরিয়ে গেছে। এবং যদিও মডারেট পোর্টফোলিও একটা এমনই বিষয় যে এটা কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রে করা যায়। তবে হ্যাঁ, কিছু বিষয় মাথায় রাখতে হবে যেগুলো আগে আলোচনা অলরেডি করেছি। তো মডারেট পোর্টফোলিওর ক্ষেত্রে আপনার অ্যালোকেশনটা কেমন করবেন? লিকুইড ফান্ডসে সেই একই হবে 30%, স্টক মার্কেটের ক্ষেত্রে 30%, কিন্তু মডার্ন ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি 10% বাড়াতে পারেন। কেন বাড়াতে পারেন? মডার্ন ডে ইনভেস্টমেন্ট, যেটা মিউচুয়াল ফান্ড বা এসআইপি ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা যে রিস্ক অবশ্যই আছে, কিন্তু যে রিস্কটা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টে আছে সেই রিস্কটা কিন্তু এখানে নেই। কারণ কি, এখানে কোনো অফিস বা কোনো একটা সংস্থা আপনার হয়ে একটা স্কিম কিনছেন, এবং সেটা কিন্তু যদিও শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটেই তারা ইনভেস্টমেন্ট করছেন সেই সংস্থাটা। কিন্তু আপনি এক্সিস ব্লু চিপস মিউচুয়াল ফান্ড কিনেছেন, তারা বেশ কিছু স্টকে বা শেয়ার মার্কেটের বেশ কিছু বড় বড় কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করছেন, এবং সেখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটার কিছু পোর্শন আপনাকে দিচ্ছে। তাই এখানে কিন্তু ইনভেস্টমেন্টটা মডারেট পোর্টফোলিওর ক্ষেত্রে বাড়াতে পারে। এবার আসবো গ্রোথ পোর্টফোলিও, অর্থাৎ হাই রিস্ক পোর্টফোলিও, সবচেয়ে বেশি হাই রিস্ক। এবং অবশ্যই প্রথমেই বলেছি যে কথাটা,
আপনি যদি ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার হন, আপনার উপর ফ্যামিলি যদি ডিপেন্ডেবল হয়, তাহলে কিন্তু আপনার গ্রোথ পোর্টফোলিও বা রিস্কি পোর্টফোলিও করা যাবে না। যে কোনো বয়সে করা যায়, তবে মেনলি একটা 25 বছর, 30 বছর বা 45 বছর অবধি করাটা ভালো। সেক্ষেত্রে আপনার সময়টা আপনি পাবেন। যদি কোনো কারণে আপনার আপনার যদি ফাইন্যান্সিয়াল লস চলে আসে, তাহলে কিন্তু আরও একটু সময় পাবেন, অর্থাৎ 10 বছর আরও হয়তো সময় পাবেন যে আবার নিজেকে স্ট্রং জায়গায় নিয়ে আসার। তাহলে সেক্ষেত্রে অ্যালোকেশনটা কেমন হবে? সেক্ষেত্রে কিন্তু লিকুইড ফান্ড বা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে যেখানে সুদটা অনেক কম, সেখানে কিন্তু তাদের অ্যালোকেশনটা হবে সবচেয়ে কম, 20%-এর মতো। দ্বিতীয়, স্টক মার্কেটে হবে অ্যালোকেশনটা সবচেয়ে বেশি, অলমোস্ট 40-50%-এর কাছাকাছি অ্যালোকেশন হবে। এবং আরও একটা স্টক মার্কেটই আরও একটা জায়গা, যেটা বলেছি মডার্ন ডে ইনভেস্টমেন্টের জায়গা, সেই জায়গায় অ্যালোকেশনটা হবে 30%। তবে গ্রোথ পোর্টফোলিওর ক্ষেত্রে এই যে স্টক মার্কেটে এতটা বড় অ্যালোকেশন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনাল স্টক মার্কেট বা প্রফেশনাল শেয়ার মার্কেট নলেজ থাকতে হবে, এবং আপনাকে দৈনিক শেয়ার মার্কেটে কী হচ্ছে তার আপডেট কিন্তু আপনাকে রাখতে হবে। এবং আপনি এবং এই ক্ষেত্রে কিন্তু এই অ্যালোকেশন 50% অ্যালোকেশন কিন্তু অন্যের কথা শুনে বা কারোর সাহায্য নিয়ে কিন্তু করা যায় না। এটা নিজের স্টাডি, এবং বিশেষ করে যাদের পেশাটাই শেয়ার মার্কেট কেন্দ্রিক, তারাই কিন্তু সাধারণত স্টক মার্কেটের ক্ষেত্রে এতটা অ্যালোকেশন করেন, 50% অ্যালোকেশনটা করেন। এবার আছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এতক্ষণ ধরে পোর্টফোলিওটা বুঝলেন বা পোর্টফোলিও তৈরি কীভাবে করতে হয় বুঝলেন, এই পোর্টফোলিওটা কি জীবনে একবার তৈরি করে নেবেন, নিয়ে সারা জীবন চলবে? একদমই না। এই পোর্টফোলিওটা শেয়ার মার্কেট, ধরুন লিকুইড ফান্ডসের ক্ষেত্রে ব্যাংকের তাদের ইন্টারেস্ট রেট বা গভর্নমেন্টের কোনো পলিসি, তার উপর চেঞ্জেবল হবে। হঠাৎ করে গভর্নমেন্ট একটা কোনো ভালো পলিসি নিয়ে চলে এলো, হয়তো সেখানে রিটার্নটা অনেক বেশি, সেখানে অবশ্যই অ্যালোকেশন বেড়ে যাবে। গভর্নমেন্ট পলিসিতে রিটার্নটা অনেক কমে গেল, ব্যাংকের রিটার্ন হয়তো ইন্টারেস্ট রেটটা আরও কমে গেল, সেক্ষেত্রে কিন্তু অ্যালোকেশনটা অন্য জায়গায় বেড়ে যাবে। তাই পুরোটাই কিন্তু চেঞ্জেবল, এবং চেঞ্জেবলটা যেটা নলেজের মধ্যে রাখতে হবে, যে কোয়ার্টারলি স্টাডির মধ্যে রাখতে হবে নিজের পোর্টফোলিওকে, অ্যাটলিস্ট কম করে। যদি রেগুলার আপডেটে রাখা যায়, রেগুলার রিডের মধ্যে, রেগুলার নিজের চর্চার মধ্যে রাখা যায় নিজের পোর্টফোলিওকে, তাহলে খুব ভালো কথা। না হলে কোয়ার্টারলি চেঞ্জের জায়গাগুলো কোয়ার্টারলি সবচেয়ে বেশি আছে, এবং কোয়ার্টারলি পোর্টফোলিও, এবং চেঞ্জও করা যেতে পারে। কিছু চেঞ্জ যদি করতে হয় তাহলে কোয়ার্টারলি চেঞ্জও করা যায় পোর্টফোলিওতে। তাই কোয়ার্টারলি স্টাডিটা রাখতে হবে। কোয়ার্টারলি অ্যালোকেশন যেমন হবে, কোয়ার্টারলি স্টাডি সেরকম হবে। তো আশা করি আজকে পোর্টফোলিও তৈরি করার বিষয়টা আপনারা জানলেন বা বুঝলেন, যে কীভাবে একটা পোর্টফোলিও তৈরি করতে হয়। এবং ঠিক যেভাবে দেখুন, পোর্টফোলিও তৈরি করা নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আপনারা থাকতে পারেন বা খুঁজে পেয়ে যাবেন। যে অনেকেই পোর্টফোলিও বিভিন্নভাবে করার কথা বলছেন, বা আমি যেভাবে অ্যালোকেশনগুলো বললাম পার্সেন্টেজ ওয়াইজ বা নাম্বারের ভিত্তিতে, সেই নাম্বারগুলো চেঞ্জ হবে, স্টকের নাম চেঞ্জ হবে, হয়তো স্ল্যাব যেগুলো দেখালাম, যে 3টে ভাগে ভাগ করে যে স্ল্যাবগুলো দেখালাম, সেই স্ল্যাবগুলো হয়তো অন্য নামে চেঞ্জ হবে বা অন্য কিছু বলে চেঞ্জ হবে। সো টোটাল ওভারঅল এই যে মানি ম্যানেজমেন্ট ব্যাপারটাই, এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা পোর্টফোলিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।